আস্তে দৌড়া, পড়ে যাস না আবার। মোনালিসার চিৎকারে প্রাপ্তি পিছু ঘুরে ফারিসকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। এর মাঝে একবার ফারিসের সাথে তার চোখাচোখি হতেই প্রাপ্তি লজ্জায় মাথা নামিয়ে নিয়েছে। ফারিস মোনালিসার মাথায় হাত বুলিয়ে দিল। বাচ্চা বোন আমার, ব্যাডমিন্টন খেলছিস? মোনালিসা ভাইয়ের হাতে ভাঁজে হাত ঢুকিয়ে বলল। প্রাপ্তি আর আনিশা দুই ভাই বোনের ভালোবাসা দেখছে। এর মধ্যেই হুট করে ফারিস আর চোখে প্রাপ্তির দিকে তাকালো। প্রাপ্তির কাছে সেই চাহনিটা ভীষণ অদ্ভুত ঠেকল। ফারিসের এইরকম চাহনিতে প্রাপ্তির পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। ফারিস প্রাপ্তিকে কিছু না বলে আনিশার দিকে তাকিয়ে প্রশ্ন করল, রুহানের বউ আছে দেখি? আনিশা ফারিসের কথা শুনে কেসে উঠল। ন্যাকা কান্নার অভিনয় করে বলল, ফারিস ভাই, তোমরা তিন ভাই বোন কি শুরু করেছো বলো তো? সবসময় খালি রুহানের বউ বলো আমাকে। আমার কিন্তু একটুও ভালো লাগে না এসব। আনিশার কথা শুনে তিনজনই হেসে উঠল। প্রাপ্তির ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। ফারিস সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ ছোট ছোট করে তাকালো। মোনালিসা ভাইয়ের হাত ঝাঁকিয়ে বলে উঠল, ভাইয়া চলো না, ব্যাডমিন্টন খেলবো আমাদের সাথে। ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, না করো না। মোনালিসার কথায় ফারিস শান্ত দৃষ্টিতে তাকালো তার বোনের দিকে। ফারিস মাত্রই কিশোরগঞ্জ থেকে ফিরেছে। তাকে দেখেও খানিকটা বিষণ্ণ দেখাচ্ছে। তবে উপর থেকে তেমনটা বোঝা না যাওয়ার কারণ হলো তার গম্ভীর ভাব। সে তো সব সময় গম্ভীরভাবে থাকে, তাই হয়তো বিষণ্ণতাটুকুও কারো চোখে পড়ছে না। প্রাপ্তি মাথা উঁচু করে এক পলক তাকালো ফারিসের দিকে। লোকটাকে তার কাছে খানিকটা ক্লান্ত লাগলো যেন। মোনালিসা ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে আবদার করলো, কি হলো বলো না ভাইয়া, খেলবে? ফারিস মোনালিসার মুখের দিকে তাকাতেই তার চোখের সামনে ফারিহার নিষ্পাপ মুখখানা ভেসে উঠল। এই মেয়েটিও তো তাকে তার ভাই বানিয়েছিল, কিন্তু নিষ্ঠুর পৃথিবী তাকে এই সুন্দর ভুবনে বেঁচে থাকতে দেয়নি। অল্প বয়সেই তাকে ত্যাগ করতে হয়েছে তার রুহুখানা। ফারিসের চোখ বুজে ক্লান্ত একটা নিঃশ্বাস ছাড়ল। যদিও ফারিস ভেবেছিল খেলবো না বলে দিবে, তবে মোনালিসার বাচ্চা সুলভ ভাবভঙ্গি দেখে আর না করতে পারল না। আচ্ছা তোরা খেল, আমি ফ্রেশ হয়ে আসছি। আসবে তো? বললাম তো আসবো, বড্ড চালাচ্ছিস তুই। দাঁড়া, তোকে তাড়াতাড়ি বিদায় করতে হবে, বুঝেছি? ভাইয়া। ফারিস ঠোঁটের কোণায় মৃদু হাসি টেনে বাসার ভেতরে চলে গেল ফ্রেশ হতে। ফারিস ঢাকায় আসার পরের দিনই কিশোরগঞ্জে চলে গিয়েছিল ফারিহার কবর জিয়ারত করতে। ফারিহা মারা গিয়েছে আজ 5 দিন। 2 মাস ধরে সে কোমায় ছিল। 2 মাস আগে আন্দালিফের করা আঘাতের কারণে ফারিহা কোমায় ছিল এতদিন। আন্দালিফ ফারিহার মাথায় প্রচণ্ড বাজেভাবে আঘাত করেছিল, যার কারণে হসপিটালে নেয়ার পর সে কোমায় চলে গিয়েছিল। এতদিন পৃথিবীর বুকে কোনো রকম ফারিহার নিঃশ্বাসটুকুই চলছিল কেবল, তাও ফুরিয়ে গিয়েছে আজ 5 দিন। ফারিস তার সেক্রেটারি অয়নের তত্ত্বাবধানে ফারিহাকে হসপিটালে অ্যাডমিট করে রেখে গিয়েছিল। অয়নের কাছ থেকে ফোন পেয়েই ফারিস বাংলাদেশে এসেছিল। 2 মাস আগের ঘটনায় ফারিস প্রাপ্তিকে আন্দালিফের কাছ থেকে উদ্ধার করে আন্দালিফকে একটা বন্ধ কুঠুরিতে বন্দি করেছিল। আন্দালিফের করা প্রতিটি অন্যায়ের জন্য তাকে 1 মাস আটকে রেখে নির্মমভাবে শাস্তি দিয়েছিল ফারিস। ফারিসের নির্যাতনে আন্দালিফকে মানসিক ভারসাম্য হারানোর ইঞ্জেকশন ও পুশ করে পাগল বানানো হয়েছিল। তারপর অয়ন ফারিসের নির্দেশেই বডিগার্ড দিয়ে আন্দালিফকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে ফেলে রেখে এসেছিল। ফারিস বাসার ভেতরে চলে যাওয়ার পর মোনালিসা আর আনিশা খেলতে শুরু করলো। প্রাপ্তি থম মেরে দাঁড়িয়ে কি যেন একটা ভেবে যাচ্ছে। ফারিস ততক্ষণে ফ্রেশ হয়ে মোনালিসাদের কাছে ফিরে এলো। মোনালিসা ভাইকে দেখেই ফের চেঁচিয়ে উঠল, ভাইয়া এসেছো? ফারিস মুখে মৃদু হাসি টেনে জবাব দিল। মোনালিসার চেঁচানোর কথায় প্রাপ্তির ধ্যান ভাঙল। ফারিসের দিকে তাকাতেই প্রাপ্তির ছোট্ট বুকটা ছ্যাদ করে উঠল। প্রাপ্তি আনমনেই বলে ফেলল, আল্লাহ, এই লোকটা এত হ্যান্ডসাম কেন? ওনার চেহারাটা যেন একটু বেশি গ্লো করছে, ব্যাপারটা কি? আজকাল উনি নতুন কোনো ফেস ওয়াশ মারছে নাকি? নয়তো চেহারা এত চকচক কেন করবে? আর এদিকে আমায় দেখ, শীতের ত্বকটা কেমন রুক্ষ হয়ে আছে আমার। ফারিসের দিকে তাকিয়ে প্রাপ্তি মনে মনে কথাগুলো ভাবছিল। তখনই ফারিসের সাথে প্রাপ্তির চোখাচোখি হয়ে যায়। ফারিস প্রাপ্তিকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিষম খাওয়ার মতো কেসে উঠল।
তারপর ফারিসের চোখ ছোট ছোট করে প্রাপ্তির পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে নিল। ফারিস তার এক ভ্রু রাঙিয়ে প্রাপ্তিকে ইশারায় বোঝালো। কি? প্রাপ্তি ফারিসের মুখভঙ্গিমা বুঝতে পেরেই লজ্জায় মাথা নামিয়ে নিল। তারপর দুপাশে মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে দিল। ফারিস তা লক্ষ্য করে নিজের ঠোঁটখানা সামান্য বাঁকালো। ঠোঁট বাঁকানোর মানেটা সে এমন বোঝালো যেন প্রাপ্তির মুখে স্বীকার না করলেও প্রাপ্তির মনোভাবখানা সে পড়ে নিয়েছে। যদিও এটা কারো নজরে পড়েনি। ফারিস আর মোনালিসা ব্যাডমিন্টন খেলছিল। প্রাপ্তি ফারিসের ব্যাডমিন্টন কোর্টের বাইরের দিকে জড়সড়ভাবে দাঁড়িয়ে হাত কসলাচ্ছিল। তখনই ফারিসের নিকট অপর পাশ থেকে মোনালিসা কক ছুঁল, যেটি প্রায় ফারিসের কোর্টের শেষ প্রান্তের দিকে ছুটছে। প্রাপ্তি জড়সড়ভাবে কোর্টের বাইরের দিকটায় তখনও দাঁড়ানো। ফারিস সেই দিকে ছুটে গিয়ে র্যাকেটের সাহায্যে কর্কটা বাড়ি দিয়ে মোনালিসার দিকে ছুরি দিল। বিধায় ফারিসের প্রাপ্তির অনেকটা কাছাকাছি চলে গিয়েছে। ফারিস প্রাপ্তির দিকে আরেকটু এগিয়ে গিয়ে মৃদু আজে ফিসফিস করে বলল, চেহারায় গ্লোচাস, তবে বেশি বেশি গাজর খা। তাছাড়া আমার গালের সাথে তোর গাল খসাও দিতে পারিস, আমি তাতে মাইন্ড করব না। এমনিতেই আমি উদার দিলের মানুষ, তার উপর তুই আমার একটা মাত্র আপন বউ, এইটুকু তো তোর জন্য করতেই পারি। ফারিস কথা শেষ করে প্রাপ্তিকে চোখ টিপল, ফের নিজের কোর্টের দিকে গিয়ে খেলায় মনোনিবেশ করল। ফারিসের লাগাম ছাড়া কথায় প্রাপ্তির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই শীতের মধ্যেও তার মনে হচ্ছে কেউ যেন আগুনের দলা ছুঁড়ে দিয়েছে তার দিকে। প্রাপ্তির চোখ বুজে নিল লজ্জায়, মনে মনে বিড়বিড়ালো, উফ আল্লাহ, উনি বুঝে ফেললো কি করে? কি অসভ্য ভাবা যায়। হুম। আগে সব সময় তো খুব হম্বি তম্বি দেখাতো, এখন নিজে যে এমন লাগাম ছাড়া কথাবার্তা বলে, সে বেলায় তাকে কি বলে? হ্যাঁ, ভণ্ড ডক্টর। প্রাপ্তি আর দাঁড়াতে পারছে না। কেমন যেন এক অদ্ভুত শিহরণ বইয়ে যাচ্ছে তার তনুমন জুড়ে। প্রাপ্তি যেই দৌড়ে চলে যেতে নিচ্ছিল, তখনই মোনালিসা আর আনিশা তাকে থামিয়ে দিল। মোনালিসা ভ্রু কুঁচকে প্রাপ্তির কাছে গেল। যাস তাই খেলবে না? প্রাপ্তি কেমন যেন হাঁসফাঁস লাগছে। দম বন্ধ করা অবস্থায় কোনো রকমে বলল, আমি খেলবো না আপু, ভেতরে চলে যাচ্ছি। ভেতরে চলে যাচ্ছিস মানে? দেখছিস না আমি ভাইয়া আমাদের হারিয়ে দিয়েছে। আমি আর আনিশা দুজনেই হেরে গিয়েছি। এখন তুই নাম গিয়ে যা। আপু, কোনো কথা শুনবো না, যা। তাছাড়া তুই আমাদের চেয়ে বেশি দক্ষ ব্যাডমিন্টন। যা বোন, খেল গিয়ে। আমরা একা কেন হারবো? শুধু তোকেও ভাইয়ার কাছে হারতে হবে। আনিশা আর মোনালিসা প্রাপ্তিকে টেনে নিয়ে দাঁড় করিয়ে দিল। আনিশাকে রোহান কল করেছে, সে অনেক আগেই অন্যদিকে চলে গিয়েছে। মোনালিসাও বারিশার হাক ডাকে ভেতরে গিয়েছে একটু। বাসার সবাই মোনালিসার এঙ্গেজমেন্টের টুকটাক প্রস্তুতি নিচ্ছিল। ফারিসের একটা কল আসায় সে একটু দূরে কথা বলতে চলে গিয়েছিল। ফিরে এসে দেখল প্রতিপক্ষ হিসেবে প্রাপ্তি র্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ফারিস তা লক্ষ্য করে এক শান্ত দৃষ্টিতে প্রাপ্তির মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে নিল। তারপর ঠোঁটে দুষ্ট হাসি টেনে প্রাপ্তির দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হলো। প্রাপ্তি ফারিসের অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করেই ঠোঁট কামড়ে ধরে লজ্জায় চোখ বুজে ফেলল। ফারিস তা লক্ষ্য করে গলা ঝেড়ে নিল। কি পিচ্ছি বউ, তুমি তোমার স্বামীকে নিজের প্রতি প্রলুব্ধ করতে চাইছো নাকি? প্রাপ্তি আর চোখ বুজে থাকতে পারল না, মুহূর্তেই মাটিতে বসে পড়ে দুই হাতে কান চেপে ধরল। ফারিস তা দেখে হেসে কুটিপুটি হচ্ছে। ফারিস প্রাপ্তির দিকে এগিয়ে গিয়ে প্রাপ্তির এক হাতে কোনোই ধরে সোজা দাঁড় করিয়ে দিল। তারপর ফারিস তার নিজের জায়গায় ফিরে গিয়ে বলল, সো ম্যাডাম, রেডি টু স্টার্ট দ্য গেম? প্রাপ্তি মিনমিনে স্বরে জবাব দিল। হুম। প্রাপ্তি আর ফারিসের মধ্যে ব্যাডমিন্টন খেলা চলছে। ফারিস প্রাপ্তিকে খুব দৌড়ঝাঁপ করাচ্ছে। প্রাপ্তি পারছে না মুখ ঢেকে এখান থেকে উধাও হতে। পারলে সে অনেক আগেই উধাও হয়ে যেত। তবুও সে বেশ ভালোই খেলছে। তবে কথায় আছে না, বাপেরও বাপ আছে, ঠিক তেমনই কথার ফোড়ন হচ্ছে এখানে। ফারিস ব্যাডমিন্টনে 2বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার মাত্র 19 বছর বয়সে ফারিস ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল। দ্বিতীয়বার হয়েছিল 20 বছর বয়সে। এরপর আর পড়াশোনার চাপে খেলায় মনোনিবেশ করতে না পারায় খেলা ছেড়ে দিয়েছিল। কারণ ফারিসের ছোট্টবেলা থেকেই মেইন টার্গেট ছিল একজন ভালো হার্ট সার্জন হওয়া, এবং সে তার স্বপ্নের সমান সফলতা অর্জন করেছে। তবে ফারিস যে ব্যাডমিন্টনের ন্যাশনাল চ্যাম্পিয়ন তা প্রাপ্তি অজানা ছিল। এই কারণেই মোনালিসা ফারিসের সাথে ব্যাডমিন্টন খেলতে তখন এত উৎসুক দেখাচ্ছিল। ফারিসের পয়েন্ট 19 আর প্রাপ্তির 0। ফারিসের 21 পয়েন্ট হলেই ফারিস খেলা জিতে যাবে।
প্রাপ্তির পয়েন্ট 0। এ নিয়ে সে বেশ হতাশ। কোনোভাবেই সে ফারিসকে টক্কর দিতে পারছে না। প্রাপ্তি ফারিসের আড়ালে ফারিসকে দেখে মুখ ভাঙালো, তারপর মনে মনে বলতে লাগলো, লম্বু একটা, উড়ে উড়ে কে 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 বাড়ি দিয়ে আমার কাছে পাঠায়, হ্যাঁ পাঠিয়ে দেয়। বদের হাড্ডি, এই ব্যাডার জন্য আজকে আমার প্রেস্টিজের 12টা বেজে গেছে। ধুর। ফারিস চেঁচিয়ে বলল। ম্যাডাম, কিছু বলবেন আমাকে? প্রাপ্তি আনমনেই বলে ফেলল। না লম্বু মশাই, আপনাকে আবার কি বলবো আমি? বলেই প্রাপ্তি এক হাতে মুখ চেপে ধরল। হ্যাঁ, কি বলে ফেললাম? এখন তো নিশ্চিত আমাকে পচানি দিবে। ফারিস ভ্রু কুঁচকে করকে বাড়ি দিয়েই প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, বুঝেছি তো, আমি একজন লিলিপুট হয় আমাকে দেখে খুব জ্বলছে। প্রাপ্তি নিজের অপমান সহ্য করতে পারল না, মুখ ফুটে বলেই ফেলল, আমি লিলিপুট না, আমি ঠিক আছি। আপনি বেশি লম্বা, সেটা আপনার দোষ। ফারিস প্রাপ্তির কথা শুনে মাথা নাড়িয়ে মৃদু হাসল। আচ্ছা, লম্বা হওয়াটাও বুঝি আমার দোষ? প্রাপ্তি আর উত্তর দিতে পারল না। এর আগেও অনেক উঁচু দিয়ে কর্কটা তার দিকে ফিরে আসলো। প্রাপ্তি সেটায় বাড়ি দিতে গেলেই বেশ হিমশিম খাচ্ছে। একটু উঁচু হয়ে বাড়ি দিতে গিয়েই প্রাপ্তির মাথা থেকে ওড়নাটা সরে গিয়ে কাঁধের এক সাইড হয়ে গিয়েছে। ওড়নাটা এক সাইড সরে যাওয়ায় প্রাপ্তির উন্মুক্ত ফর্সা কাঁধ আর গলা দৃশ্যমান হয়ে গেল। বুকে এক সাইডের ওড়নাও সামান্য সরে গিয়েছে। ফারিস এতক্ষণ প্রাপ্তির দিকে তাকিয়েছিল। করকে বাড়ি দেওয়ার জন্য প্রাপ্তিকে হিমশিম খেতে দেখে মিটমিট করে হাসছিল। এর মধ্যেই ফারিসের চোখ আটকে গিয়েছে প্রাপ্তির উন্মুক্ত ফর্সা গলায়। প্রাপ্তিকে ভালো করে পরখ করতেই ফারিস কয়েকবার গলা ভেজালো। গলা ভেজানোর কারণে ফারিসের পুরুষালী অ্যাডামস অ্যাপেল বারবার উঁচু নিচু হচ্ছিল। ফারিস নিজের খেই হারিয়ে কোথায় যেন ডুবে গিয়েছিল। হঠাৎ করেই ফারিস অনুভব করলো তার গলাটা শুকিয়ে আছে। প্রচণ্ড পিপাসায় সে কাতর হয়ে যাচ্ছে। ফারিস ধ্যান জ্ঞান হারিয়ে প্রাপ্তির দিকেই হাঁ করে তাকিয়েছিল। প্রাপ্তি কোনো মতে র্যাকেট দিয়ে করকে বাড়ি দিয়েই ফারিসের কাছে পৌঁছে দিল। ফারিস ধ্যানমগ্নভাবে প্রাপ্তির গলার নিচে দৃষ্টি আটকে রেখেছিল, বিধায় কর্ক যে তার ঘরে ফিরে এসেছে তার খেয়াল করেনি। কর্কে বাড়ি না দেয়ায় কর্কটা ফারিসের ঘরে পড়ে গিয়েছে। কর্ক এভাবে পড়ে যেতে দেখে আর ফারিসকে নিজের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে প্রাপ্তি নিজের দিকে ভালো করে তাকালো। নিজের দিকে তাকাতেই প্রাপ্তি লজ্জায় চোখ খিচে বন্ধ করে ফেলল। প্রাপ্তির ওড়নাটা এতক্ষণে প্রায় লুটিয়ে পড়ে পড়ে অবস্থা। হাঁটু সমান চুলগুলো খোপা করা ছিল, যা খুলে গিয়ে ছড়িয়ে পড়েছে পুরো কাঁধ জুড়ে। প্রাপ্তির হাতে ধরে রাখা র্যাকেটটা ফেলে দিয়ে দু হাতে দ্রুত ওড়না ঠিক করতে লাগলো। ফারিস প্রাপ্তিকে লজ্জায় কাচুমাচু করতে দেখে আর কিছু বলল না। ফারিস দ্রুত হেঁটে বাসার ভেতরে প্রবেশ করে নিজের রুমে চলে গেল। রাতে ডিনার করার সময় সবাই একসাথে ডাইনিং টেবিলে জড়ো হলো। রাতের খাবারের সময় সবাই টুকটাক মোনালিসার এঙ্গেজমেন্ট নিয়ে কথাবার্তা বলছিল, তবে প্রাপ্তি আর ফারিস একদম চুপ ছিল। ফারিস শুধু হা হু করে তার মাথা নাড়িয়ে বাবা দাদা কাকার প্রশ্নের উত্তর দিল। ডিনার শেষ করে বড়রা সোফায় বসলো। ফারিস আর দাঁড়ায়নি। ডিনার শেষ করতেই তার ফোনে একটা কল আসায় তৎক্ষণিক বেরিয়ে গেল। কিশোরগঞ্জে হাওড় এলাকা থেকে উদ্ধারকৃত নাকি আবেদ খানের বড় ছেলে আন্দালিফ খানের। এই বিষয়ে বড়রা কথা বলা বলি করছে। মোনালিসা আর আনিশা খাবার খেয়ে আজ দুজন একসাথে শুয়ে পড়েছে, তবে কেউই হয়তো ঘুমায়নি, জেগে জেগে প্রিয় মানুষের সাথে ফোনে চ্যাট করছে বা কথা বলছে। রসনারা কোমরের ব্যথাটা হঠাৎ করেই বেড়েছে। প্রাপ্তি একটা বড় চামচে একটু সরিষার তেল ঢেলে তাতে সামান্য হলুদের গুঁড়ো, আদা কুচি আর রসুন কুচি দিয়ে চুলায় আঁচ সামান্য রেখে গরম করে নিল। রসুন আনার জন্য তেল নিয়ে যাওয়ার সময় সে শুনতে পারল কিশোরগঞ্জে বিধ্বস্তভাবে পাওয়া লাশটি নাকি আন্দালিফের। আন্দালিফের নাম শুনেই প্রাপ্তির চোখের সামনে সেই ভয়াবহ দিনটি ভেসে উঠল। সেদিন যদি ফারিস না থাকতো, তাকে না বাঁচাতো, তবে হয়তো সে আজ এমনভাবে দাঁড়িয়ে থাকতে পারত না। প্রাপ্তির মনে হচ্ছে কান্না দলা পাকিয়ে যেন তার গলা চেপে ধরেছে। প্রাপ্তি নিজেকে আর ধরে রাখতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে পড়ল। মেঝেতে ধাতব কিছু পড়ে যে ঘর্ষণের শব্দ হতেই মাহতাব দেওয়ান এগিয়ে গিয়ে দেখল প্রাপ্তি জ্ঞান হারিয়ে পড়ে আছে। মাহতাব দেওয়ান মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে দিশেহারা হয়ে চিৎকার করে উঠল। তখনই ফারিস সদর দরজা দিয়ে ফোনে কথা বলতে বলতে ভেতরে ঢুকছিল। মাহতাবের চিৎকারে ততক্ষণে সবাই নিচে চলে এসেছে। পারভিন মেয়ের মাথার কাছে বসে সমানে বিলাপ করে যাচ্ছে, কিন্তু প্রাপ্তির হুঁশ ফেরার কোনো নাম নেই।
ফারিস চিৎকারের শব্দে সেদিকে পৌঁছাতেই ইব্রাহিম দেওয়ান ফারিসের হাতে ধরে প্রাপ্তির কাছে নিয়ে দাঁড় করালো। ফারিস মেঝেতে চোখ পড়তেই দেখল প্রাপ্তি অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। ফারিস কোনো কিছু না ভেবেই প্রাপ্তিকে এক টানে পাজা কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। প্রাপ্তিকে বিছানায় শুইয়ে দিয়ে প্রাপ্তির চোখগুলো টেনে দেখে নিল, তারপর পালস চেক করে প্রাপ্তির মায়াভরা মুখখানা চোখ বুলালো। ফারিস মিটিমিটি হেসে মনে মনে বিড়বিড়ালো, আমি তো এখনো কিছুই করলাম না বউ, তার আগেই তুমি বেহুশ। ব্যাপার কি ম্যাডাম? প্রাপ্তির রুমেই ফারিস প্রাপ্তিকে নিয়ে এসেছিল। ফারিসের পিছু পিছু হুড়মুড়িয়ে বাকি সবাই তার রুমে প্রবেশ করলো। সবাই উৎসুকভাবে ফারিসের দিকে তাকাতেই ফারিস সবার দিকে তাকিয়ে সবাইকে চোখের ইশারায় আশ্বস্ত করলো। কিছু হয়নি, ঠিক আছে এখন। হয়তো কোনো কারণে একটু ভয় পেয়ে গিয়েছিল, তাই সেন্সলেস হয়েছিল। একটু পরেই জ্ঞান ফিরে আসবে, সো ডোন্ট প্যানিক। বলেই ফারিস আর দাঁড়ালো না, নিজের কক্ষের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। মাহতাব দেওয়ান তা লক্ষ্য করে ফারিসের পিছু নিল। মাহতাবকে পিছু পিছু আসতে দেখে ফারিস দাঁড়িয়ে পড়ল। কিছু বলবে চাচ্চু? হ্যাঁ বাবা। বলো। আমদালি। মাহতাব দেওয়ান আর কথা শেষ করতে পারল না, তার আগেই ফারিস তাকে থামিয়ে দিল। ও সম্বন্ধে একটা কথাও নয় চাচ্চু। কিন্তু? তুমি নিশ্চিত থাকতে পারো তোমার মেয়ের উপরে কোনো আঁচ আমি আসতে দেব না। হ্যাঁ বাবা, আমি জানি তুমি আমার বুকের মানিককে কখনো কষ্ট পেতে দিবে না। সে ভরসা আমার আছে তোর উপর। আজকের ড্রয়িং রুমে আমরা কথাবার্তা বলার সময় হয়তো প্রাপ্তি আন্দলিপের কথা কোনোভাবে শুনে ফেলছিল, এই কারণে হয়তো মেয়েটা ভয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। ফারিসের চোয়ালটা মুহূর্তেই শক্ত হয়ে গিয়েছে। সে মাহতাবের আর কোনো কথা না শুনে চলে যেতে লাগলো। ফারিস রাগ ঝাঁতে ঝাঁতে নিজের রুমে ঢুকলো। রুমে প্রবেশ করে কালো জ্যাকেটটা খুলে বিছানায় ছুঁড়ে মারলো। তারপর বিছানায় বসে নিজের চুলগুলো মুঠো করে ধরলো। তারপর মুখ দিয়ে শক্ত কিছু ভাষা উচ্চারণ করলো। মাই স্টুপিড লেডি, ইউ আর অনলি মাইন। তুই কেন আরেকজনের ভয়ে সেন্সলেস হবি? সেন্সলেস যদি হতেই হয় তবে কেবল আমার ভয় হবে। আই কান্ট টলারেট ইট, সানশাইন। মাই লিটল চেরি, ইউল হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস ফর দিস। কথাগুলো শেষ করেই ফারিস ওয়াশরুমে ঢুকে এই শীতের মধ্যেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তির জ্ঞান ফিরতে বেশি সময় লাগেনি। ফারিস রুমে চলে আসার একটু পরেই প্রাপ্তির জ্ঞান ফিরেছিল। তারপর কিছুক্ষণ পারভিন প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। মুহূর্তেই আবার প্রাপ্তি ঘুমে তলিয়ে গিয়েছিল। আনিশাকে প্রাপ্তির কাছে রেখে গিয়েছিল পারভিন। তবে রাত 12টা বাজতেই সে চুপি চুপি মোনালিসার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। যাবার আগে প্রাপ্তি রুমের দরজাটা বাইরে থেকে চাপিয়ে দিয়ে গিয়েছে। প্রাপ্তির ঘুম গাঢ় হওয়ায় সে হয়তো টের পায়নি। ঘড়ির কাঁটায় রাত 1:45 বেজেছে। ফারিসের চোখে ঘুম নেই, বারবার প্রাপ্তির মুখখানা ভেসে উঠেছে। না ঘুম আসায় ছাদে হাঁটাহাঁটি করেও এসেছে ফারিস, তবুও মনকে শান্ত করতে পারছে না। ফারিস বিছানা থেকে উঠে বেলকনিতে চলে গেল। একটা সিগারেটে আগুন ধরিয়ে তা বাম হাতে 2 আঙ্গুলের ভাঁজে নিয়ে ঠোঁটে চেপে ধরল। এক দৃষ্টিতে ফারিস কোথাও একটা চেয়ে আছে। রাস্তার কিনারে মৃদু ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত কিছুটা পুরনো স্মৃতি ফারিসের চোখে ভেসে উঠল। শৈশব কৈশোরের কিছু স্মৃতি তাকে আজকাল ভীষণ জ্বালায়। বারবার প্রাপ্তির সেই আদরে ভরা ছোটবেলার মুখশ্রীখানা ভেসে ওঠে। ফারিসের একমাত্র ফুপুমণি মালিহার কথা খুব মনে পড়ছে তার, যিনি ফারিসের কাছে ছিল দ্বিতীয় মা। নিজের মায়ের কাছে ফারিস যে আদর যত্ন পেয়েছে তার সমপরিমাণ আদর মালিহার কাছে থেকেও পেয়েছে। সবাই ছোটবেলায় তাকে লাকি বয় বলতো। তুমি তো 2 মায়ের আদর একাই খেতে পারছো। অথচ আজ অনেকগুলো বছর ধরে সেই মায়াভরা ফুপিমণির মুখখানাও সে দেখতে পারে না। ফারিসের মুখ দিয়ে স্বতঃস্ফূর্ত একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রাপ্তি যখন মালিহার পেটে ছিল তখন ফারিসের মোটামুটি বড়ই বলা চলে। ফারিসের বয়স তখন 13। মোনালিসা আরও ছোট ছিল। তবে ফারিসের তার ফুপির সাথে খাতির কোনো সময়ই কমেনি। ফুপি যখন পেট উঁচিয়ে হাঁটত তখন সে তার ফুপিকে উঠতে বসতে হেল্প। ফারিস ছোট হয়েও আপেল কমলা ফলমূল কেটে মালিহার পেছনে পেছনে ঘুরঘুর করত মালিহাকে খাওয়ানোর জন্য। মালিহার সাথে বসে বসে ফারিস আর মোনালিসা 2 ভাই বোন নতুন প্রাণকে নিয়ে অনেক গল্প বলতো। মালিহা তখন ফারিসের মাথায় হাত বুলিয়ে দুষ্টুমি করে বলতো। ফারিসের সেই দিন নতুন বাবুকে পাওয়ার লোভ চোখ জুড়ে চকচক করে উঠেছিল। উৎসুক হয়ে ফুপুমণির হাত ঝাঁকিয়ে প্রশ্ন করেছিল, ফুপিমণি, সত্যি দিবে তোমার মেয়েকে? মালিহা মৃদু হেসে ফারিসের চুলগুলো উল্টে পাল্টে দিয়ে বলেছিল। ফারিস তখন মুখটা গোমড়া করে বলেছিল। হুঁ। ফারিস আর কিছু ভাবতে পারল না। পুরুষ মানুষের নাকি কান্নায় মানায় না।
তবে ফারিসের চোখ কি খানিকটা ভিজে উঠল নাকি ঠিক করে তা বোঝা গেল না। ফারিস সিগারেটের শেষ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রাপ্তির জন্ম নেয়ার 1 মাস পর মুরসালিনের অত্যাচারের শিকার হয়ে সেই দিনই মালিহা প্রাপ্তিকে নিয়ে বেরিয়ে এসেছিল। সেই দিনই মালিহা যে বাসে উঠেছিল সেটি অ্যাক্সিডেন্ট করেছিল। সবাই জানে মালিহার মৃত্যুর কারণ ভয়াবহ বাস অ্যাক্সিডেন্টে হয়েছিল। তবে এর পেছনে লুকিয়ে আছে এক কালো সত্য, যা কারো জানা না থাকলেও ফারিস এই সম্পর্কে অনেক বছর আগেই জেনে গিয়েছে। মালিহা সেই দিন যে বাসে উঠেছিল সেটিতে মুসালিন সর্দারের নির্দেশে দুর্বৃত্তরা আগে থেকেই বাসের ব্রেক সিস্টেম নষ্ট করে দিয়েছিল, যার কারণে সেদিন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল গাছের সাথে ধাক্কা খেয়েছিল। মালিহা নিজের সবটুকু দিয়ে প্রাপ্তিকে আগলে রেখেছিল সেদিন, নয়তো সেই দিনই মালিহার সাথে প্রাপ্তিরও মৃত্যুর দুয়ারে চলে যেত। মালিহা ভালোবেসে মুসালিন শিকদারকে বিয়ে করেছিল। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে সে পেয়েছিল অপমান, অবহেলা, সবশেষে এক নির্মম মৃত্যু। এই তো তার শেষ পরিণতি। কি অদ্ভুত, তাই না? এক প্রহর কাটে ভালোবাসায় তো আরেক প্রহর কাটে বিষাদ বৃক্ষের ন্যায়। কি আছে এই 4 অক্ষরের ভালোবাসায়? ভালোবাসি বলেও প্রিয়জন কেন দূরে সরে যায়? সময়ের স্রোতে কেন ভালোবাসা ফিকে হয়ে যায়? নাকি ভালোবাসা বলে কোনো কিছুর অস্তিত্বই নেই? ফারিসের বয়স যখন 15 তখনই সে মুসালিন শিকদারের মানুষরূপী পশুর চরিত্র দেখতে পেয়েছিল। তবে যথাযথ প্রমাণ জোগাড় করতে না পারায় মুসালিনকে সেই দিন কারাগারে পাঠাতে পারেনি। তবে ফারিস এখন আর সেসবের তোয়াক্কা করে না। একদিন না একদিন সব হিসাব সে মুসালিন শিকদারের কাছ থেকে আদায় করে নিবে বলে ঠিক করে রেখেছে। সে সময় ফারিসের ছোট মস্তিষ্কে গেঁথে গিয়েছিল একটাই কথা, প্রাপ্তি তো মুসালিন শিকদারের রক্ত। যদি বড় হয়ে সেও তার সাথে এমন করে তখন কি করবে? মুরসালিন শিকদার তো তার ফুপুর জীবন কেড়ে নিয়ে শান্ত হয়েছে। তার মেয়েও যদি বড় হয়ে বাবার মতো ধোঁকাবাজ হয়, ফারিসকে কষ্ট দেয়, ফারিস তা তো কোনোভাবেই মেনে নিতে পারবে না। এই মেয়েকে তখন হয়তো সে রাগের বশে মেরেই ফেলবে। কিন্তু তার ফুপুমণির শেষ চিহ্নটুকু সে চায়নি হারিয়ে যাক। তাই এতগুলো বছর প্রাপ্তির কাছ থেকে ফারিস নিজেকে সরিয়ে রেখেছিল। চাইনি এই মেয়েটাকে নিজের জীবনের সাথে জড়াতে। তবে মন কি আর মস্তিষ্কের কথা শোনে? সে তো নিজের কথাই শুনবে, তাতে সে মরুক বা বাঁচুক। ফারিসও প্রাপ্তির কাছ থেকে নিজেকে আর দূরে রাখতে পারেনি, চলে এসেছিল তার লিটিল চুরির কাছে, যাকে ঘিরে ছোট্টবেলা থেকে হাজারো স্বপ্ন জুড়ে রেখেছিল। মস্তিষ্কের প্রতিটা নিউরন জুড়ে ছিল শুধু তার এই ছোট্ট চেরি ফুলেরই বসবাস। মন মস্তিষ্কের সাথে অনেক যুদ্ধ করে পরাস্তভাবে প্রাপ্তির ভালোবাসায় ফারিস নিজেকে সঁপে দিয়েছে। আর কোনো বাধাই মানেনি। ফারিস কোথাও একটা গিয়েছিল, গায়ে কালো হুডি পরিহিত ছিল। বাসায় ঢুকেই ফারিস নিজের রুমে যায়নি। ফারিস নির্লিপ্তভাবে হেঁটে প্রাপ্তির রুমের সামনে এসে দাঁড়ালো। প্রাপ্তি আর ফারিসের রুম পাশাপাশি। ফারিস দরজায় হাত রেখে দেখলো দরজা বাইরে থেকে খোলাই আছে। ফারিস দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতর থেকে দরজা লক করে প্রাপ্তির কাছে চলে আসলো। ডিম লাইট অফ থাকায় প্রাপ্তির রুমটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে একদম। ফারিস ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে অল্প আলো ফেললো প্রাপ্তির মুখে। প্রাপ্তি ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে গাল ফুলিয়ে ঘুমিয়ে আছে। লম্বা চুলগুলো বেনুনি করা, হয়তো পারবিন ঘুমানোর আগে বেঁধে দিয়ে গিয়েছিল। এলোমেলোভাবে ঘুমানোর কারণে বুকের ওড়নাটা সরে গিয়ে গায়ের নিচে পড়ে আছে। মোটা একটা কম্বল জড়ানো বুকের নিচ পর্যন্ত। ওড়না সরে যাওয়ায় ফর্সা কাঁধ আর গলা উন্মুক্ত হয়ে আছে। ফারিস সেই দিকে তাকিয়ে কয়েকবার গলা ভেজালো। তারপর হাতের ফোনের ফ্ল্যাশ অফ করে দিয়ে আস্তে আস্তে প্রাপ্তির পাশে বালিশে গিয়ে শুয়ে পড়ল। ফারিস প্রাপ্তিকে খানিকটা টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিল। কম্বলটা দুজনের গায়ে ভালো করে মেলে দিল। তারপর ফারিস প্রাপ্তির কোমরের পেছন দিক থেকে এক হাত দিয়ে প্রাপ্তির কোমরটা শক্ত করে জড়িয়ে ধরল। তারপর প্রেয়সীর সান্নিধ্যে অনেকদিন পর শান্তির ঘুমে তলিয়ে গেল। প্রাপ্তির ঘুম ভাঙল সকাল 7টায়। আজকে অনেকক্ষণ ঘুমানোর কারণে তার ফজরের নামাজ মিস গেল। হয়তো শরীর অতিরিক্ত ক্লান্ত থাকায় আজকে একটু বেশি ঘুমিয়েছিল। আর সকালে কেউ তাকে ডাকেও নি। প্রাপ্তি হাত পা টানাটানি করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়াতেই নিজের দিকে চোখ পড়তেই সে ভয়ে আঁতকে উঠল। গলার এক কোণায় আবার গলার নিচের দিকের বুকের কাছাকাছি অংশে অতিরিক্ত মাত্রায় লাল হয়ে আছে। এইরকম লাল হওয়ার কী কারণ প্রাপ্তি তা বুঝতে পারছে না। তার মনে হচ্ছে হয়তো র্যাশ বের হয়েছে। তার আপাতত তাই এমন হয়েছে। ঠোঁটেও কেমন যেন লাল হয়ে কেটে গিয়েছে। প্রাপ্তি ভাবল হয়তো শীতের দিন হওয়ায় এমনভাবে ফেটে গিয়েছে।
প্রাপ্তি মনে মনে খুব বিরক্ত হলো। এই শীত তার ত্বকের 12টা বাজিয়ে যাচ্ছে ভেবে। তার বেনিটাও খুলে পড়ে গিয়েছে, তবে তার স্পষ্ট মনে আছে ঘুমানোর আগে তার মা তাকে মাথায় বেনি করে দিয়ে গিয়েছিল। ধুর, কি যে হচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। প্রাপ্তি আর কিছু না ভেবে মাথার চুলগুলো হাত খোপা করে নিল, তারপর মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে গায়ে একটা শাল জড়িয়ে বাসার নিচে নেমে এলো। তারপর সদর দরজা পেরিয়ে বাগানে চলে গেল। বাগানের দিকে সামান্য রোদের চিলতে দেখে প্রাপ্তি সেই দিকে গিয়ে দাঁড়ালো। ফারিস মাত্রই ঘুম থেকে উঠে নিজের বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে প্রাপ্তিকে দেখেই ফারিসের ঠোঁটের কোণে মৃদু হাসির ঝিলিক ফুটে উঠল। ফারিস বেলকনি থেকে প্রাপ্তিকে দেখতে দেখতে বিড়বিড়ালো, আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল। আন্দালিফের লাশ শনাক্ত করার পর পুলিশের কার্যক্রম শেষ করতে লাশ দাফনের জন্য পাঠানো হয়েছে খানবাড়িতে। খানবাড়ির মানুষদের চোখে মুখে দুদিন ধরে তাকানো যাচ্ছে না। সবার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। তাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আন্দালিফকে শেষ দেখার জন্য এসে ভিড় জমিয়েছে আজ। মুরসালিন শিকদার তার পরিবারের সবাইকে নিয়ে সেখানে এসেছে। রিজভিকে না চাইতেও তার বাবার জোর জবরদস্তিতে উপস্থিত থাকতে হয়েছে। দুপুর 2টায় আন্দালিফের জানাজা শেষ হয়েছে। রিজভির এসবে অংশগ্রহণ করতে খুব বিরক্ত লাগছিল, তবে তার কিছু করারও নেই। তাই বাধ্য হয়েই তাকে আন্দালিফের জানাজা শেষ হওয়ার পর্যন্ত থাকতে হয়েছে। তবে জানাজা শেষ হওয়ার পর আর এক মুহূর্তও দাঁড়ায়নি। রিজভি দ্রুত চলে গিয়েছে নিজের পার্টি অফিসে। আজ সন্ধ্যায় থেকে মোনালিসা আর আরহামের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হবে। সেজন্য আজ সকালেই পুরো বাগানের সামনে খোলা জায়গাটা ডেকোরেশন করে ফেলা হয়েছে। ফেয়ারি লাইটের আলোতে চারপাশটায় এক অদ্ভুত শান্তির ছায়া দিয়ে যাচ্ছে। চারপাশে অনেক ছোট ছোট বাচ্চারা আনন্দ করতে করতে ছুটোছুটি করছে। ফারিস সকাল সকাল হসপিটালের ডিউটিতে চলে গিয়েছে। আজ মোনালিসার এঙ্গেজমেন্ট বিধায় ফারিস নিজের ডিউটি শেষ করে দ্রুত বেরিয়ে পড়েছে। তখনই তার ফোনে একটা কল আসে তাদের অফিস থেকে। ম্যানেজমেন্টের বিভাগে কিছু একটা নিয়ে গন্ডগোল লেগেছে। ফারিস আর সময় ব্যয় না করে দ্রুত অফিসে চলে গিয়েছে। ফারিস সেখানে গিয়ে সব একা হাতে সামলে নিল। ফের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে সে। ফারিস তার ল্যাম্বরগিনি কারটার ডোর ওপেন করে যেই উঠতে নিবে, ঠিক সেই সময় একটা বাচ্চা ছেলে এসে জোরে তার হাত ঝাঁকিয়ে তাকে ডাকতে শুরু করলো ফুল কেনার জন্য। ফারিস হাতে টান অনুভব করে একটু হেলে সরে আসতেই সবেগে একটা গুলি এসে ল্যাম্বরগিনির কারটার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে গেল। ফারিস যদি ছেলেটার হাতে টানে একটু সরে না আসতো, তবে হয়তো গুলিটা তার পেটে বরাবর লেগে যেত। গুলির শব্দে আশেপাশের মানুষজন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ছোট ছেলেটাও 2 কদম ছিটকে দূরে সরে গেল ফারিসের কাছ থেকে। ফারিসের মস্তিষ্ক সচল হতেই সে ছোট ছেলেটার কাছে ছুটে গেল। ছেলেটি ঠিক আছে কিনা দেখে নিল। ফারিস ছেলেটির মাথায় হাত বুলিয়ে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। যে বাইক থেকে তাকে টার্গেট করে শুট করেছিল, ফারিস সেটার পিছু নিল। ফারিস ফুল স্পিডে গাড়ি চালিয়ে শুটারের পিছু যাচ্ছে। শহর পেরিয়ে ফারিস বাইকটার পিছু পিছু অনেকটা দূরে চলে এসেছে। শুটারটাও দক্ষ বাইকার, দক্ষতার সাথে সামনে এগিয়ে চলার চেষ্টা করছে, তবুও ফারিসের সাথে পেরে উঠতে পারছে না। ফারিস নির্লিপ্তভাবে গাড়ি চালিয়ে বাইকারের পিছু পিছু চলছে। ফারিসের মুখভঙ্গিমা দেখে ঠিক করে কোনো কিছু আন্দাজ করা যাচ্ছে না। ফারিসের হাতের রগগুলো ইতিমধ্যেই ফুলে উঠেছে। চোখগুলো মাত্রা অতিরিক্ত লাল, যেন ঝড় আসার আগাম বার্তা দিয়ে যাচ্ছে। ফারিস বাইকটাকে ওভারটেক করে সামনে এসে পথ আগলে দাঁড়ালো। দ্রুত কার থেকে নেমে নির্লিপ্ত ভঙ্গিতে লোকটার কাছে এগুতে লাগলো। লোকটা ফারিসকে এভাবে এগুতে দেখে পুনরায় ফারিসের বুক বরাবর শুট করলো। ফারিস দক্ষতার সাথে সরে গিয়ে দ্রুত দৌড়ে এসে লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিল। লোকটার এই মুহূর্তে চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। লোকটি ভালো করেই বুঝতে পেরেছে আজ তার আর বাঁচার উপায় নেই। মুখ খুলেও সে মরবে, না খুললেও মরবে। অন্তত নিজে মরলে পরিবারের মানুষ তো বাঁচবে। তাই শুটারটা আর কিছু না ভেবে পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করলো। তারপর দ্রুত নিজের শরীরে পুশ করে দিল। ফারিস লোকটাকে ধরার আগে ইঞ্জেকশন পুশ করে নিয়েছে, যার কারণে লোকটি সেখানেই কয়েক মুহূর্তের ব্যবধানে মারা গেল। ফারিস বিরক্তিতে ব্রু কুঁচকে নিল। কার এত বড় সাহস যে ফারিসের দিকে গুলি ছোড়ার হুমকি দেয়? তার নামটি সে আজ জানতে পারল না ভেবে ফারিস রাগে মুষ্টিবদ্ধ করে নিয়ে সামনের দিকে এগুতে লাগলো। দ্রুত গাড়ি চালিয়ে শহরের দিকে ছুটতে লাগলো ফারিস। নির্জন নিস্তব্ধ রাস্তা ধরে ফারিসের ল্যাম্বরগিনির কারটা ছুটে চলেছে। নিস্তব্ধ রাস্তায় একা কার চালানোর সময় যেন আলাদা এক জগতে নিয়ে যায় আমাদের।
দুপাশে সারি সারি গাছ, বাতাসে পাতা মৃদু শব্দ, আর সামনে লম্বা সোজা রাস্তাটা যেন দূরে মিলিয়ে যাচ্ছে। হেডলাইটের আলোয় পিচঢালা পথটা কখনো চকচক করে ওঠে তো কখনো আবার ছায়ায় ঢেকে যায়। বসতি না থাকায় আশেপাশে কোনো কোলাহল নেই, নেই কোনো তাড়াহুড়ো। রাস্তায় গাড়ি চলাচলও তেমনভাবে লক্ষিত হচ্ছে না। ফারিসের কানে শুধু ইঞ্জিনের একটানা ভনভন আর স্টিয়ারিংয়ে হাতে স্থির চাপের শব্দ ভেসে আসছে। এমন মুহূর্তে সময়টা ধীরে চলতে থাকে, নীরবতার চাদর গায়ে জড়িয়ে। মনে হয় মাথার ভেতরের ভাবনাগুলো পরিষ্কার হয়ে আসছে। ফারিসের গাড়িটা ধীরে ধীরে হাওরের উপর চলতে শুরু করলো। হাওরের শেষ মাথায় এসে ফারিস হঠাৎ ব্রেক কষে কারটা থামিয়ে দিল। ফারিসের হাতের ঘড়িতে সময় দেখে নিল, সন্ধ্যা 7:20। ফারিস গা থেকে সিট বেল্ট খুলে নিল, তারপর গাড়ির ডোর ওপেন করে সহসা নেমে গেল। ফারিস নির্লিপ্ত ভঙ্গিতে হাওরের সুরক্ষা বেষ্টনীতে হাত এলিয়ে দাঁড়ালো। ফারিস তার দৃষ্টি দূরে কোথাও নিবদ্ধ করে গম্ভীরভাবে কিছু একটা নিয়ে ভাবতে লাগলো। ঠিক তখনই আরো দুটো গাড়ি এসে থামলো ফারিসের সামনে। ফারিস গাড়ি থামানোর শব্দ পেয়ে দৃষ্টি সজাগ করে দেখলো সব। ফারিসের বুঝতে আর বাকি রইল না তার উপর হয়তো দ্বিতীয় দফা অ্যাটাক হতে চলেছে। ফারিস নির্লিপ্তভাবে সবটা দেখে শান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়লো, তারপর নির্লিপ্তভাবে নিজের গাড়ির সামনে এসে হেলান দিয়ে দাঁড়ালো। গাড়িতে আসা সব গুন্ডাগুলো ততক্ষণে ভারী ভারী অস্ত্র নিয়ে ফারিসের সামনে এসে দাঁড়ালো। ফারিসকে তবুও ভয় না পেয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গুন্ডাগুলো বেশ অবাক হলো। গুন্ডাগুলোর দলের বসটা ফারিসকে দেখে বিকৃতভাবে হাসলো। কিরে শালা, তোর ডর ভয় নাই বুঝি? ফারিস নির্লিপ্ত হাসলো। না রে শালা, ওইটা আমার কখনোই ছিল না। বলতে পারিস ওইটা ছাড়াই আল্লাহ আমাকে পয়দা করেছে। তাহলে চল পরীক্ষা করে দেখি। চল দেই তবে। ফারিস আর কথা না বলে নিজের বুক পকেটে থাকা সার্জিক্যাল ব্লেডটা নির্লিপ্তভাবে দক্ষতার সাথে গুন্ডাটার পুরুষাঙ্গে ছুঁড়ে মারল। ব্লেডটা ঠিক জায়গায় গিয়ে লাগতেই লোকটা বিকটভাবে চিৎকার করে উঠল। শালা হারামির বাচ্চা, তুই এটা কি করলি? গুন্ডাগুলো তাদের বসের এই অবস্থা দেখে দ্রুত ফারিসের দিকে রাগান্বিতভাবে তেড়ে আসলো। ফারিস সবাইকে হাতের ইশারায় থামালো, বলল, দেখ, তোদের আঘাত করার কোনো ইচ্ছে আমার ছিল না, তবে তোরা আমার দিকে এইভাবে তেড়ে এসে খুব বড় ভুল করে ফেলেছিস। এখন তো আর তোদের এইভাবে ছেড়ে দিতে পারি না, তাই না? বলেই ফারিস একটা একটা করে গুন্ডাদের মারতে মারতে আধমরা করতে লাগলো। ফারিস যে মারামারিতে এত দক্ষ তা গুন্ডাগুলো আগে বুঝতে পারেনি। এখন মার খেয়ে হাতে পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা পেয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে এ তো কোনো সাধারণ ডাক্তার নয়লা, এ তো বারুদের গোলা। ফারিস নিজের আত্মরক্ষার জন্য অনেক বছর আগেই মার্শাল আর্ট ট্রেনিং নিয়ে রেখেছিল। কারাতে, তারকোয়ান্ডো, জুডু, কুংফু, জুজুতুস, মুইথাই এ তার আগে থেকেই অবাধ জ্ঞান রয়েছে। সবগুলো গুন্ডা মার খেয়ে এক প্রকার রাস্তায় লুটিয়ে পড়েছে। ফারিস গুন্ডাদের বসটার কলার চেপে ধরে বলল, এখন বল, কে তোদের পাঠিয়েছে আমাকে মারার জন্য? কার নির্দেশে তোরা আমার উপরে অ্যাটাক করেছিস, বল। ফারিস গুন্ডাটার কলার চেপে সামনে নাকে মুখে আঘাত করছিল। ঠিক তখনই ফারিসের বিপরীত পাশ থেকে আরেকটা গুন্ডা ফারিসের দিকে বন্দুক তাক করে গুলি ছুটতে নিচ্ছিল। গুন্ডাটা গানের টিকার চাপার চেষ্টা করার আগেই তার নিজের বুকটা গুলিতে ঝলসে গেল। গুলির শব্দে ফারিস পেছনে তাকাতেই বিস্ময়ে চমকে উঠেছে। একটা গুন্ডা তার দিকে শুট করতে নিচ্ছিল। হয়তো কেউ গুন্ডাটার বুকে গুলি চালিয়ে দিয়েছে। ফারিস দৃষ্টি সজাগ রেখে আশেপাশে চোখ বুলাতেই একজন কালো হুডি পরিহিত লোককে দেখলো দ্রুত সরে যেতে। ফারিস লোকটার পিছু নিয়েছিল, কিন্তু অন্ধকারের মধ্যেই লোকটা যেন কোথায় হারিয়ে গেল। ফারিস আর লোকটার ছায়াও দেখতে পাচ্ছে না। ফারিস কিছুতেই ভেবে পাচ্ছে না এই অন্ধকারে জনশূন্য স্থানে তাকে বাঁচাতে ঠিক কে এসেছিল। ফারিস হাওরের উপরে ফের ফিরে আসতেই দেখলো গুন্ডাগুলো কোনো রকমে যান প্রাণ নিয়ে গাড়িতে উঠে ছুটে পালাচ্ছে। ফারিস রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। মারামারির কারণে ফারিসের হাতের অনেক জায়গায় চামড়া ছিলে গিয়েছে, সেখান থেকে চুইয়ে চুইয়ে লাল রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছে। ফারিস তবুও নির্লিপ্ত, যেন তার কিছুই হয়নি। ফারিস এসবে পাত্তা না দিয়ে গাড়ি চালিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যা হয়েছে, মোনালিসা আরহামের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়েছে, কিন্তু ফারিসের এখনও বাড়িতে ফেরার নামই নেই। মোশাররফ দেওয়ান এ নিয়ে রেগে ফেটে যাচ্ছে। বারিশা ছেলের বিপদের কথা চিন্তা করে আঁতকে উঠছে, কারণ ফারিস যথেষ্ট দায়িত্ববান ছেলে। সে বোনের এঙ্গেজমেন্টের দিন এভাবে লাপাত্তা হতে পারে কি করে? মোনালিসাকে বারিশা বারবার তাড়া দিচ্ছিল ফারিসকে কল করার জন্য। মোনালিসা এই নিয়ে ৩৮ বার কল দিয়েছে, কিন্তু প্রতিবারই ফোনের বিপরীত পাশ থেকে একই কথা শোনা যাচ্ছে।
ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। মোশাররফ দেওয়ান অফিসে কল করেছেন। সেখান থেকে তাকে জানানো হয়েছে ফারিস অনেক আগেই বেরিয়েছিল, আর ফারিস বের হতেই সেখানে নাকি একটা বন্দুকের গুলির আওয়াজ পেয়েছিল সবাই। মোশাররফ দেওয়ান এরকম একটা খবর শুনে বেশ চিন্তিত হলেন, তবে পরিবারের কাউকেই এখনো কিছুটি বলেননি, কারণ জানেন বারিশা এরকম খবর শুনে হয়তো আর ঠিক থাকতে পারবেন না। তবে ম্যানেজার অবশ্য মোশাররফ দেওয়ানকে জানিয়েছে বারিশ বাবাজি ঠিকই আছে, কারো কিছু হয়নি। কিন্তু ছেলেটা ঠিক আছে তা মানলাম, কিন্তু এখন আছে কোথায়? এইদিকে যে ছোট বোনের এঙ্গেজমেন্ট সেটা কি সে ভুলে বসে আছে? প্রাপ্তির বুকটা অজানা কারণে ছটফট করছে। এত বেলা হয়ে গেল, ফারিস ফেরার কোনো নামই নেই। একটা লোক এত কাজ পাগল কিভাবে হতে পারে সে বুঝতে পারছে না। আজকের দিনটা অন্তত আগে বাড়ি ফিরে আসা উচিত ছিল। তার উপর লোকটা ফোন বন্ধ করে বসে আছে। প্রাপ্তি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। তার ডাক্তার সাহেবের যেন কিচ্ছুটি না হয়। বাগানের দিকের খোলা জায়গাটা এঙ্গেজমেন্ট পার্টির ডেকোরেশন করা হয়েছে। প্রাপ্তি সকালে একবার দেখে এসেছিল জায়গাটা, তবে সকালের পর থেকে প্রাপ্তি এখনো সে দিকটায় যায়নি। অনেক পুরুষ মানুষ আছে সেখানে। তার ভীষণ অস্বস্তি হয় এত মানুষের মধ্যে যেতে, তাই সে ঘরে বড় আম্মুর পাশে বসে আছে। পারভিন বেগম বারিশাকে সান্ত্বনা দিচ্ছে, চিন্তা না করতে বলছেন, কিন্তু মায়ের মন কি আর এসব মানে? আনিশান মোনালিসা তৈরি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মোনালিসার জেদ ধরে বসে আছে, এখনও তার ভাইয়া না আসলে সে কিছুতেই এখানে যাবে না। ভাইয়ের হাত ধরে সে এঙ্গেজমেন্ট মঞ্চে যাবে, নয়তো সব ক্যান্সেল। আরহামের পরিবারের অনেক সদস্য আর আত্মীয় স্বজনও এসে গিয়েছে অনেক আগে। মহিলারা বসার ঘরে অবস্থান করছে, পুরুষেরা বাইরে আছে, যেখানে অনুষ্ঠান করা হবে সেইখানে আছে। মোনালিসার গায়ে একটা বেবি পিঙ্ক কালারের শাড়ির সাথে ম্যাচিং করে তাকে কিছু গহনাও পরিয়ে দেয়া হয়েছে। মোনালিসা শাড়ির উপর কড়া পিঙ্ক কালারের একটি ওড়না দিয়ে হেজাব বাঁধা। হালকা সামান্য মেকআপ করিয়ে দেয়া হয়েছে তাকে, এতেই তাকে প্রিন্সেস লাগছে। একদম নতুন ফুটন্ত ফুলের মতো জীবন্ত প্রাণবন্ত একটা পরী। আনিশা পরিস্থিতি স্বাভাবিক করতে মোনালিসার কানে কানে বলল, আরাম ভাইয়া, তোমাকে দেখে আজ একদম ফিদা হয়ে যাবে গো, দেখে নিও। তবে আমার কি নিয়ে ভয় হচ্ছে জানো আপু? মোনালিসা কপাল কুঁচকে বলল। কি? আনিশা শয়তানি হাসি দিয়ে বলল, আরাম ভাইয়া আজ তোমাকে দেখে সাথে নিয়ে যাওয়ার জন্য সবার সামনে কান্নাকাটি জুড়ে না দিলেই হয় আর কি। প্রাপ্তি আনিশার ফিসফিসানি কথাগুলো শুনতে পেয়েছে। প্রাপ্তিও আনিশার কানে কানে দুষ্টুমি করে বলল, শুধু আরহাম ভাই কেন, রুহান ভাইও তো আছে, সেও তার বউকে দেখে পাগল না হলেই হয়। আনিশা খুক খুক করে কেসে উঠল। তারপর প্রাপ্তির কানে কানে মৃদু স্বরে বলল, আর ফারিস ভাই? সে বাদ যাবে কেন? তার তো পার্মানেন্ট করা হয়ে গিয়েছে একজন। এখন বউ এর রূপে পাগল হয়ে বউকে কিছু করে না বসলেই হয়। প্রাপ্তি আর শুনতে পারল না, নিজের কান চেপে আনিশার পিঠে ঠাস করে একটা কিল বসিয়ে দিল। যা শয়তানি। আনিশার কথাবার্তা শুনে প্রাপ্তির কান গরম হয়ে গেল। দেখেই মনে হচ্ছে বেশ লজ্জা পেয়েছে। লজ্জার কারণে প্রাপ্তির ফুলো ফুলো তুলতুলে গালগুলো একদম লাল হয়ে গিয়েছে। প্রাপ্তির পরনে একটা সাদা থ্রি পিসটা সাদা কাপড়ের উপর গোল্ডেন সুতোর কাজ করা, সুতোর ফাঁকে ফাঁকে বিভিন্ন রঙের পাথর বসানো। জামার সাথে ম্যাচিং করে প্রাপ্তি মাথায় সাদা হেজাব বাঁধা। থ্রি পিসের ওড়নাটা পরিপাটি করে বুকের উপরে দিয়েছে। মুখে কোনো প্রসাধনী ছোঁয়া নেই, নেই কোনো কৃত্রিমতা, তাতেও যেন তাকে ভুবন মোহিনী মনে হচ্ছে। আনিশাকেও কালো রঙে একটা সুন্দর গাউন বেশ গর্জিয়াস লাগছে। রসনারা প্রাপ্তিকে ডাক দিল। প্রাপ্তি তার কাছে আসতেই তিনি কিচেন থেকে সবার জন্য জুস নিয়ে এসে মেহমানদের দিতে বলল। প্রাপ্তি কিচেন থেকে ট্রে করে নিয়ে আসা জুসের গ্লাসগুলো একে একে বসে থাকা সব মহিলাদের হাতে তুলে দিল। আত্মীয় মহিলারা প্রাপ্তির সুন্দর ব্যবহারে বেশ খুশি হয়েছে। আরহাম আর রোহানের মায়ের পাশে আরহামের ছোট খালা শাহানা বেগম বসে আছেন। আরহাম আর রোহান হলো আপন চাচাতো দুই ভাই। আরহামরা দুই ভাই বোন, আরহাম আর আইরিন। আইরিন আরহামের 4 বছরের ছোট, তার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে, আর তার 4 বছরের একটা বাচ্চা ছেলেও আছে। রোহানরা দুই ভাই, রোহান বড়, তার পড়াশোনা শেষ, এখন বাজারে তার বাবার ব্যবসা সামলায়। আর ছোট ভাই তেজওয়ান, প্রাপ্তি আর আনিশার ক্লাসমেট, ছোটবেলায় তারা একই স্কুলে পড়াশোনা করেছিল। আজ সবাই এখানে মোনালিসা আর আরহামের এঙ্গেজমেন্ট উপলক্ষে এসেছে। আনিশা আর রোহানের পারিবারিকভাবে বিয়ের আলাপ চলছে।
6 মাস আগে আনিশা আর রোহানের এঙ্গেজমেন্ট হয়েছিল। শাহানা বেগমের প্রাপ্তিকে বেশ পছন্দ হয়েছে। কি মিষ্টি আর দেখতেও ভারী চমৎকার। এমন একটা মেয়েই তো সে এতদিন ধরে তার ছেলের জন্য খুঁজছিল। এতদিনে আল্লাহ মনে হচ্ছে মুখ তুলে তাকিয়েছে। ছেলে তার ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও মাশাআল্লাহ, ভালো চাকরিও করে। তিনি ঠিক করলেন যাওয়ার আগে এই বিষয়ে দেওয়ান পরিবারের সাথে একবার কথা পাতবেন। ফারিস বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বাজলো। ফারিসকে বাসার দিকে আসতে দেখেই মোশাররফ দেওয়ান ছুটে গেলেন। ফারিসের কাজ ঝাঁকিয়ে প্রশ্ন করলো, আর ইউ ওকে মাই সন? তোমার কিছু হয়নি তো? কিছুক্ষণ আগে অয়ন ফোন করেছিল, তার কাছ থেকেই সবটা জানতে পেরেছি। ইব্রাহিম দেওয়ান আর মাহতাব দেওয়ানও ততক্ষণে ছুটে এসেছে। মাহতাব এসে ফারিসের মাথায় হাত রাখলো। ইব্রাহিম দেওয়ান কোনো কিছু না বলে তৎক্ষণাৎ নিজের নাতিকে বুকে জড়িয়ে ধরল। তুই আমার বংশের প্রদীপ দাদু ভাই, তুই আমাদের চোখের মণি। আজ তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচতাম বলতো? ফারিস তার দাদার আবেগ মিশ্রিত কথায় চুপ করে রইল। তারপর দাদাকে দু হাতে সেই রক্ত করে জড়িয়ে ধরল। দাদা ভাই প্লিজ ডোন্ট প্যানিক, ওকে? এবার যদি উল্টাপাল্টা চিন্তা করে হার্টের সমস্যা বাঁধাও তবে কিন্তু আমি আর তোমার চিকিৎসা করবো না বলে দিলাম। এখন সরো, আমি ফ্রেশ হয়ে আসি তাড়াতাড়ি। আমার বোন হয়তো ওইদিকে মুখ ফুলিয়ে বসে আছে। সবাই সরে যেতেই ফারিস বাসার দিকে দ্রুত হাঁটা ধরল। ফারিসের কাটা হাতটা তখন রুমালে জড়ানো ছিল। ফারিসকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে আরহাম ডাক দিল। ফারিস আরহামকে দেখে ইশারা করে বলল, আসছি এখনই, অপেক্ষা কর। আত্মীয় মহিলারা এতক্ষণে অনুষ্ঠানের জায়গায় চলে গিয়েছে। লিভিং রুমে শুধু ঘরের মহিলারা বসে আছে। আনিশা আর মোনালিসা একটা সোফায় বসে আছে। প্রাপ্তি তাদের বিপরীত পাশের সোফায় রওশন আরার সাথে বসে আছে। তাদের পাশের সোফায় বারিশা আর পারবিন বসা। পারবিন বারিশার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। ফারিস লিভিং রুমে পা রাখতেই পরিবেশটা অস্বাভাবিক বুঝতে পারল। ফারিস কোনো দিকে না তাকিয়ে প্রাপ্তি যে সোফাটায় বসে আছে সেই দিকে এগিয়ে গেল। ফারিস কোনো কিছু না ভেবে নির্লিপ্তভাবে প্রাপ্তির গা ঘেঁষে বসে পড়ল। ফারিসের গায়ে ছাই রঙা শার্ট, শার্টের উপরের বোতামগুলো খোলা। এভাবে কেউ পাশে বসে প্রাপ্তি চমকালো। কে বসেছে তা দেখার জন্য পাশে তাকাতেই দেখল ফারিস তার পাশে তার গা ঘেঁষে বসে আছে। প্রাপ্তির ছোট্ট বুকটা ফারিসের মুখখানা দেখেই লাফিয়ে উঠল। ফারিস আর প্রাপ্তির দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। ততক্ষণে ফারিসের উপস্থিতি সবাই টের পেয়ে গিয়েছে। যে যার জায়গা থেকেই উঠে এসে ফারিসের সামনে দাঁড়ালো। শুধু উঠতে পারল না প্রাপ্তি, সে যেন জমে গিয়েছে, হারিয়েছে শরীরের সকল শক্তি। বারিশা চিন্তিত মুখ করে ফারিসের মাথায় হাত বুলালো।